প্রতীকের উপর ভরসা রেখে লাভ নাই, প্রতীক কোনো হকের দলিল না। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা। 17 জানুয়ারি রাজধানীর জামাত কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি দলটিতে যোগদান করেন। বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি একটা বড়সড় ঝাঁকুনি লেগেছে, যেখানে জোটের সব হিসাব নিকাশ যেন মুহূর্তের মধ্যেই ওলটপালট হয়ে গেছে। চলুন আজ আমরা এই ঘটনাটাকে একটু ভেঙে দেখি আর বোঝার চেষ্টা করি বিশ্লেষকরা পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছেন। আচ্ছা, রাজনীতি কি শুধুই আবেগের খেলা, নাকি এর পেছনে কঠিন বাস্তবতারও একটা ভূমিকা আছে? চলুন এমন একটা ঘটনা নিয়ে কথা বলি যেখানে রাজনৈতিক আবেগের একেবারে বিপরীতে এসে দাঁড়িয়েছে কঠিন সব সংখ্যা আর ডেটা। আর এর শুরুটা হয়েছিল এমন এক সিদ্ধান্ত দিয়ে যা দেশের রাজনৈতিক মহলে রীতিমতো একটা আলোড়ন ফেলে দিয়েছিল। তো কাহিনীটা শুরু হচ্ছে একটা বড় রাজনৈতিক ঝাঁকুনি দিয়ে। দেখুন, চরমোনাই পীরের নেতৃত্বে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি আছে, তারা কিন্তু হঠাৎ করেই জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় বিরোধী জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। মানে একেবারে আচমকা একটা সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা রাজনৈতিক ভূমিকম্প, এর পেছনের কারণটা আসলে কি? আনুষ্ঠানিকভাবে যে কারণটা সামনে আনা হয়েছে সেটা হলো আসন্ন নির্বাচনকে ঘিরে ক্ষমতা আর প্রভাব বিস্তারের প্রশ্নে একটা বড়সড় মতবিরোধ। আর এই বিরোধের একেবারে কেন্দ্রে ছিল আসন ভাগাভাগির হিসেব। ব্যাপারটা হলো, ইসলামী আন্দোলন চেয়েছিল প্রায় 70 থেকে 80টার মতো আসন। অন্যদিকে জোট তাদের ছাড় দিতে রাজি ছিল 45 থেকে 50টা আসন। এই যে একটা বিশাল ফারাক, এটাই শেষ পর্যন্ত আর কোনোভাবেই মেলানো যায়নি। জোট থেকে বেরিয়ে আসার পর ইসলামী আন্দোলন কিন্তু প্রকাশ্যে জামাত ইসলামীর দিকেই আঙুল তুলেছিল। কিন্তু ঠিক তার পরেই যা ঘটল সেটা ছিল একেবারে অপ্রত্যাশিত। আর এই ঘটনাটা পুরো আলোচনার মোড়টাই ঘুরিয়ে দেয়। দলের শীর্ষ নেতারা একটা সংবাদ সম্মেলন ডাকেন, এমনকি মিষ্টি বিতরণ করে এই জোট ত্যাগকে একটা বিরাট বিজয় আর নিজেদের স্বাধীনতার মুহূর্ত হিসেবে উদযাপন করেন। কিন্তু নাটকীয় ব্যাপারটা ঘটে ঠিক তার পরের দিনই। অবিশ্বাস্যভাবে তাদের নিজেদেরই প্রায় 10 জন পোর খাওয়া মাঠ পর্যায়ের নেতা দল ছেড়ে সেই জোটেই যোগ দেন, যেই জোট থেকে তাদের দল মাত্রই বেরিয়ে এলো। ভাবা যায়? আর এখান থেকে পুরো ঘটনাটার রাজনৈতিক নাটকীয়তা থেকে সরে এসে একদম কঠিন সংখ্যা আর হিসাব নিকাশের দিকে মোড় নেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিটা যদি আসলেই বুঝতে হয় তাহলে ওই মিষ্টি বিতরণের উৎসবের আড়ালের খবরটা জানতে হবে, তাকাতে হবে ভোটের ডেটার দিকে। সাম্প্রতিক জরিপের ডেটা যদি আমরা দেখি তাহলে দেখা যায় সারা দেশে ইসলামী আন্দোলনের মোট ভোট ব্যাংক কত? মাত্র 3.1%। আর আসল সমস্যাটা হলো, এই ভোটগুলো কোনো এক জায়গায় না, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে একা নির্বাচন করে একটা সিট জেতাও মানে প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এখানেই জোটের অঙ্কটা স্পষ্ট হয়ে ওঠে। দেখুন, যদি তারা জোটে থাকত এবং তাদের যে 45 থেকে 50টা আসন অফার করা হয়েছিল সেখানে লড়ত, তাহলে বাস্তবসম্মত হিসাব বলছে তারা কমপক্ষে 20 থেকে 25টা সংসদীয় আসন জিততে পারত। তো মূল পয়েন্টটা হলো ঠিক এটাই, এই যে ভোটের অঙ্ক, ঠিক এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ দলটির এই সিদ্ধান্তকে একটা বিরাট কৌশলগত ভুল বা স্ট্র্যাটেজিক মিস্টেক হিসেবে দেখছেন। চলুন এবার একটু সামনের দিকে এগোই এবং দেখি যে এই সিদ্ধান্তের ফলে সম্ভাব্য ক্ষতির খতিয়ানটা ঠিক কী রকম। বিশ্লেষণ অনুযায়ী একা চলার এই একটা সিদ্ধান্তের কারণে দলটা আসলে কি ঝুঁকির মুখে পড়ল। বিশ্লেষকরা সম্ভাব্য ক্ষতিগুলোকে মোটা দাগে 4টা ভাগে ভাগ করছেন। প্রথমত, যেটার সম্ভাবনা থাকা সংসদীয় আসনগুলো। দ্বিতীয়ত, সরকারে অংশ নেওয়ার একটা সুযোগ। তৃতীয়ত, একটা বড় জোটের অংশ হয়ে যে শক্তিটা পাওয়া যায় সেটা। আর চতুর্থ, যেটা এখন নেতাদের দলত্যাগের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠছে, সেটা হলো দলের ভেতরের ঐক্য। এই পুরো ঘটনাটা আমাদের সামনে রাজনৈতিক কৌশল নিয়ে একটা বড় প্রশ্ন রেখে যায়। দেখুন, একা চলা সহজ হয়তো প্রশংসার যোগ্য, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ঘটনাটা একটা দারুণ উদাহরণ তৈরি করেছে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে দিন শেষে সংখ্যার এই জটিল খেলায় ঐক্যই কি সবচেয়ে বড় শক্তি নয়?